সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা তোমরা যাতে লেখাপড়ায় পিছিয়ে না যাও, এই জন্য আমি তোমাদের ম্যাব স্যার মোহাম্মদ আলী ভুইয়া আশা করব তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা আইসিটি বিষয়ে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ম্যাব স্যার আইসিটি কেয়ার চ্যানেলটি সার্চ দিয়ে বারবার বাসায় বসে দেখবে এবং অনুশীলন করবে। আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের সর্বশেষ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর ডাটাবেজের কিছু মৌলিক উপাদান নিয়ে আলোচনা করব। বিষয়গুলো সিম্পল হলেও মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বুঝতে হলে এই মৌলিক উপাদানগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ডেটা, তথ্য, ডাটা টেবিল, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডাটাবেজ সফটওয়্যার। আমরা সিকোয়েন্স অনুযায়ী আলোচনা করব। আমরা কিছু উদাহরণ দেখি। ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট ভগ্নাংশ, ক্যারেক্টার বিভিন্ন বর্ণ, চিহ্ন বিশেষ চিহ্ন, অবজেক্ট অডিও ভিডিও, গ্রাফ, চার্ট, ইমেজ ইত্যাদি। অবজেক্ট মানে বস্তু, এগুলি হলো ডেটা। এখন ডেটা কাকে বলে? অগোছালো যে কোনো অর্থপূর্ণ বর্ণ, সংখ্যা, শব্দ, প্রতীক, চিত্র, অডিও ভিডিও ইত্যাদিকে ডেটা বলে। ডেটা প্রধানত দুই প্রকার, যথা নিউমেরিক ডেটা, যে সকল ডেটা সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নিউমেরিক বা সংখ্যাবাচক ডেটা বলে, যেমন ইন্টিজার টাইপের ডেটা। ফ্লোটিং পয়েন্ট ডেটা যেমন এগুলো। নন নিউমেরিক ডেটা, যে সকল ডেটা সংখ্যা বা পরিমাণ বোঝায় না তাকে নন নিউমেরিক বা বর্ণবাচক ডেটা বলে, যেমন ক্যারেক্টার টাইপের ডেটা, এগুলি ক্যারেক্টার টাইপের। অবজেক্ট ডেটা, অবজেক্ট বা বস্তুবাচক ডেটা, যেমন অডিও ভিডিও, গ্রাফ, চার্ট, ইমেজ, যে কোনো প্রোগ্রামের অংশ, এগুলি হলো অবজেক্ট টাইপের ডেটা। ডেটা বা উপাত্ত হলো এমন উপাদান যা সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রক্রিয়াকরণে র বা কাঁচামাল হিসাবে ব্যবহৃত, অর্থাৎ এখানে সবগুলোই ডেটা। এটা অগোছালো আছে, অগোছালো যে কোনো অর্থপূর্ণ বর্ণ, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ডেটা। আমরা কম্পিউটারে কিবোর্ডে যা দেখি, যে সকল বর্ণ দেখি, সংখ্যা দেখি, চিহ্ন দেখি, সবগুলোই এক একটি ডেটা। আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডাটাবেজের আজকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা আমরা দেখি। এখানে দুইটা উদাহরণ আছে। আমার নাম রাজা, আমার 101, আমি 4.75 জিপিএ পেয়েছি। আর এখানে একটা টেবিলের মাধ্যমে দুইজন ছাত্রছাত্রীর রেজাল্ট উপস্থাপন করা হয়েছে। এটা হলো তথ্য বা ইনফরমেশন। সাজানো গোছানো অর্থবহ কার্যকর ব্যবহারযোগ্য ডেটাকে তথ্য বা ইনফরমেশন বলে। এক কথা, সাজানো গোছানো ডেটাকে তথ্য বলে। অনেক সময় এক কাজের জন্য যা তথ্য অপর কাজের জন্য তার ডেটা হিসাবে ব্যবহৃত। আবার অনেক সময় ডেটা ও তথ্য একই থাকে, শুধুমাত্র এন্ট্রিসমূহ লজিক্যাল অর্ডারে পরিবর্তন হয়। সাধারণভাবে, অর্থাৎ এখানে যে দুইটা উদাহরণ দেওয়া আছে দুইটাই হলো ইনফরমেশন, আর নিচে এখানে এক কাজের জন্য যে ডেটা অপর কাজের জন্য সেটা তথ্য। যদি এখানে 1000 স্টুডেন্ট ছাত্রছাত্রীর ডেটা থাকে ইনফরমেশন, এখন জিপিএর ভিত্তিতে যদি লজিক্যাল অর্ডারে এখানে সাজানো হয় যে জিপি 5 যারা তারাও তাদের রুল উপরে থাকবে আর যারা ক্রমান্বয়ে নিচে থাকবে, তাহলে তখন এই যে নতুন টেবিলটা এখান থেকে পাওয়া যাবে সেই টেবিলটা হয়ে যাবে ইনফরমেশন আর এই টেবিলটা হবে ডেটা। এই জন্য বলা হয় এক কাজের জন্য যা ডেটা অপর কাজের জন্য যা তথ্য। যাই হোক, ডেটা তথ্যের মৌলিক পার্থক্য হলো ডেটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ আর তথ্যটা হলো সাজানো গোছানো ডেটা, যা দেখে আমরা সহজে পূর্ণাঙ্গ একটা ধারণা পাই। যেমন এই দুইটা অংশ থেকে আমরা
ডেটা সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে থাকি। এখানে একটা খালি টেবিল, টেবিল বলতে আমরা বুঝি কতগুলো রো আর কলামের সমষ্টি। রো হলো সমান্তরাল এই পাশে, আর কলাম হলো এখানে 3টা কলাম আছে, আর রো হলো হরাইজন্টাল বা সমান্তরাল, 3টা রো আছে, রো বা সারি। ডাটা টেবিল, এই টেবিল খালি ছিল, এখানে ডেটা এন্ট্রি দেওয়াতে এটা হয়ে গেল ডাটা টেবিল। সাধারণভাবে কতগুলো রো আর কলামের সমষ্টিকে টেবিল বলে, আর ডেটা সংযুক্ত করার কারণে সেটা হয়ে গেল ডাটা টেবিল। অর্থাৎ ডেটা সংযুক্ত রো ও কলামের সমষ্টিকে ডাটা টেবিল বলে। ডাটা টেবিল হলো ডাটা বেজের মূল ভিত্তি, অর্থাৎ একটা ডাটা বেজের মূল বেজ টেবিলের উপরে নির্ভর করে, অর্থাৎ ডাটা বেজে ডাটাগুলো থাকে টেবিল আকারে। আমরা পরের আমাদের গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান ফিল্ড। সাধারণভাবে কোনো ডাটা টেবিলের সম্পূর্ণ একটি কলামকেই ফিল্ড বলে। ডাটা টেবিলের প্রত্যেকটি ঘর বা সেলও এক একটি ফিল্ড, প্রত্যেকটা সেল কিন্তু এক একটা ফিল্ড, আর প্রত্যেকটা কলামই এক একটা ফিল্ড। পরস্পর সম্পর্কিত কতগুলো ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি হয় এক একটি ফিল্ড। ফিল্ড হলো ডাটাবেজের মূল ভিত্তি, এই অনেকগুলো ক্যারেক্টার নিয়ে ফিল্ডগুলো গঠিত। ফিল্ড নিয়ে আমরা আরো কিছু ইনফরমেশন দেখি। ফিল্ড প্রত্যেকটি বলছে ডাটা টেবিলের প্রত্যেকটি কলামকেই ফিল্ড বলে। ডাটা টেবিলের প্রত্যেকটি কলাম হেডকে আবার কি ফিল্ড বলে। যেমন এই কলামের কি ফিল্ড হলো রুল, এই কলামের কি ফিল্ড হলো নেম, এই কলামের কি ফিল্ড হলো জিপি। অর্থাৎ এই টেবিলে 3টি কি ফিল্ড আছে। কি ফিল্ডের নিচের ফিল্ডগুলোতে থাকে ফিল্ড ভ্যালু, যেমন রুলের ভ্যালুগুলো, নেমের ভ্যালু, জিপি এর ভ্যালু, এগুলি হলো ফিল্ড ভ্যালু। ডাটাবেস থেকে তথ্য খুঁজে বের করা, শনাক্ত করা ও একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কি ফিল্ড ব্যবহারটা করা হয়। কি ফিল্ডটা আমাদের আজকের যে মৌলিক উপাদান তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি ফিল্ড। কি ফিল্ড সম্পর্কে আমরা একটু কিছু জেনে নিই। কি ফিল্ড হলো 3 রকম: প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি। 1 নং টেবিলে প্রাইমারি কি হলো রুল ফিল্ড, আর 2 নম্বর টেবিলে কম্পোজিট কি আমরা দেখব। এখানে ফরেন কি আমরা একটু দেখি। ডাটা বেজে 3 ধরনের কি ফিল্ড ব্যবহার করা হয়। যেমন প্রাইমারি কি, যে কি ফিল্ডের সাহায্যে ডাটা টেবিল থেকে কোনো একটি রেকর্ড সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে, প্রাইমারি কি বলে। যেমন বলছি প্রত্যেকটি ডাটা টেবিলের কলাম হেডকে বলা হয় কি ফিল্ড। এই টেবিলের প্রাইমারি কি ফিল্ড হলো রুল ফিল্ড। কেন রুল ফিল্ড প্রাইমারি কি? কারণ রুল ফিল্ডের ভ্যালুগুলো হবে ইউনিক, তাহলে হবে প্রাইমারি কি। রুল ফিল্ডের আবার বলছি, রুল ফিল্ডের যে ফিল্ড ভ্যালুগুলো আছে সেগুলি হতে হবে অবশ্যই ইউনিক বা অদ্বিতীয়, কোনো রিপিট হবে না, কোনো ঘর খালি থাকবে না। আর যেমন নেম ফিল্ড কেন কি ফিল্ড হবে না, প্রাইমারি কি ফিল্ড হবে না? কারণ এখানে নাম একই নামে 2 জন 3 জন থাকতে পারে, জিপিও একই জিপিও অনেকজন পেতে পারে, কিন্তু একটা ক্লাসে একটা টেবিলে একটি থাকতে পারে এইরকম টেবিল হলে। এই জন্য প্রাইমারি কি ফিল্ড হতে হলে অবশ্যই ওই কি ফিল্ডের নিচের ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে, ইউনিক হবে এবং রিপিট হবে না, আর কোনো ঘরও খালি থাকবে না। আর কম্পোজিট কি, এই টেবিলের মধ্যে প্রাইমারি কি নেই, কারণ রুল ফিল্ডের ভ্যালুগুলো ডাবল আছে, নেমে ডাবল আছে, ক্লাসের ভ্যালুগুলো ডাবল আছে। আমরা একটু আগে ফিল্ড ভ্যালুগুলো দেখেছি, জিপিও ডাবল আছে। তার মানে কম্পোজিট কি অথবা কম্পোজিট প্রাইমারি কি কাকে বলে আমরা দেখি একটু। 2 বা ততোধিক কি ফিল্ড ব্যবহার করে যখন ডাটা টেবিল থেকে কোনো একটি রেকর্ড সম্পূর্ণরূপে আলাদা করা যায় তাকে কম্পোজিট কি বা কম্পোজিট প্রাইমারি কি বলে। যেমন এই টেবিল থেকে 2টা কি ফিল্ড রুল আর ক্লাস ফিল্ড
কি ফিল্ড নিয়ে যদি আমি কোনো রেকর্ড খুঁজতে চাই তাহলে এখান থেকে সহজে খুঁজে পাওয়া যায়। যেমন রুল 101 একাদশ শ্রেণীতে পড়ো, তাহলে এক রেকর্ডে আসবে, অর্থাৎ একটা তথ্যে আমরা পাবো। এই জন্য যখন কোনো টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকবে না, প্রাইমারি কি ফিল্ডে যে শর্ত, তখন আমরা কম্পোজিট প্রাইমারি কিটা ব্যবহার করে ডাটা টেবিল থেকে বা ডাটাবেস থেকে আমরা রেকর্ড বা তথ্য খুঁজে নেব। আমরা প্র্যাকটিক্যালিও বিষয়টা দেখব। ফরেন কি, ফরেন কি একটি টেবিলে প্রাইমারি কি অপর টেবিলে সাধারণ কি হিসাবে ব্যবহার হলে তাকে ফরেন কি বলে। যেমন এই টেবিলে কিন্তু প্রাইমারি কি ফিল্ড নাই, বলা হয়েছে ফরেন কিটা হইতে হবে অবশ্যই একটা টেবিলের থেকে একটা টেবিলে প্রাইমারি কি হতে হবে। যেমন 1 নং টেবিলের প্রাইমারি কি হলো রুল ফিল্ডটা, তো রুল ফিল্ডটা এই টেবিলে এসে প্রাইমারি কি হিসাবে ব্যবহার হয়েছে, সাধারণ কি হিসাবে ব্যবহার হয়েছে। এই জন্য 3 নং টেবিলের রুল ফিল্ডটা হলো ফরেন কি, আর এখানে এটা হলো প্রাইমারি কি। রুল ফিল্ডের ভ্যালুগুলো সাদা ফরেন কির ক্ষেত্রে একই হতেও পারে, নাও হতে পারে। আমাদের পরবর্তী আজকের মৌলিক উপাদান রেকর্ড। রেকর্ড হলো ডাটা টেবিলের সম্পূর্ণ একটি রোকেই রেকর্ড বলে। ডাটা টেবিলের পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ড ভ্যালুগুলো নিয়ে রেকর্ড গঠিত হয়। যেমন এই ফিল্ড ভ্যালু, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু, এটা সম্পর্কিত, পরস্পর রিলেটেড। এইরকম পরস্পর রিলেটেড ভ্যালু বা ফিল্ড হলে তাহলে হবে রেকর্ড। এখানে 3 জন ছাত্রছাত্রীর রেকর্ড আছে, 101, 102, 103 এর রেকর্ড। ফাইল হবে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমষ্টি কে ফাইল বলে। একটি টেবিলের সকল রেকর্ড সমূহের সমন্বয়ে ফাইল গঠিত, অর্থাৎ একটি টেবিল একটি টেবিলই একটি ফাইল, অর্থাৎ এটাও একটা ফাইল। অনেকগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল গঠিত হয়। আর ডাটাবেজের ক্ষেত্রে একটা টেবিলই একটা ফাইল। আশা করি ফিল্ড, রেকর্ড, ফাইলের মধ্যে আমরা তফাৎটা খুঁজে পাবো। ফিল্ড হলো ডাটা টেবিলের প্রত্যেকটি সেলে একটা ফিল্ড, আর ডাটা টেবিলের ক্ষেত্রে প্রত্যেকটা কলামকেও ফিল্ড বলা হয়। আর ডাটা টেবিলের কলাম হেডগুলোকে বলা হয় কি ফিল্ড। কি ফিল্ড আমরা 3 রকম এর আগে স্লাইডে দেখেছি। আর রেকর্ডটা হলো ডাটা টেবিলের প্রত্যেকটা রো, আর অনেকগুলো রো সমষ্টি, অর্থাৎ রেকর্ডের সমষ্টি হলো ফাইল। এক কথা ডাটা টেবিলের কলামকে বলা হয় ফিল্ড, রোকে বলা হয় রেকর্ড, আর অনেকগুলো রেকর্ডের সমষ্টিকে বলা হয় ফাইল। আশা করি তোমরা স্লাইডগুলো বারবার প্র্যাকটিস করবে। ডাটাবেজ, ডাটাবেজে 2টা শব্দের সমন্বয়ে গঠিত, একটা হলো ডাটা আর একটা হলো বেজ। ডাটা বা উপাত্ত বা সমাবেশ, বেজ শব্দের অর্থ পরস্পর সম্পর্কিত ডাটা বা উপাত্তের সমাবেশ বা গাঁটিকে ডাটাবেজ বলে। ডাটাবেজে ডাটাগুলো টেবিল বা ফাইল আকারে সংরক্ষণ করা হয়। যে কোনো প্রতিষ্ঠানের সকল ডাটা ওই প্রতিষ্ঠানের ডাটাবেজে সংরক্ষিত থাকে। বর্তমানে ডাটাবেজে এক বা একাধিক ডাটা টেবিল, কুয়েরি, ফর্ম, রিপোর্ট, মডিউল ইত্যাদি অবজেক্ট নিয়ে গঠিত। এই জন্য ডাটাবেজ তথ্যের ভান্ডার। এখানে টেবিলের মাধ্যমে প্রতিনিয়ত ডাটাবেজে কিভাবে ডাটা আপডেট হয় সেই প্রক্রিয়াটা দেখানো হয়েছে। আর এখানে ডাটাবেজে এটা হলো আইকন, এই আইকন থেকে কিভাবে ডাটাবেজ থেকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ডাটাগুলো ব্যবহার করা হয় তার প্রক্রিয়া দেখানো হয়েছে। আশা করি তোমরা বারবার ভিডিওটি দেখবে। আমাদের আজকে সর্বশেষ মৌলিক উপাদান ডাটাবেজের ডাটাবেজ সফটওয়্যার। সফটওয়্যারটা এখানে কিভাবে কাজ হয় আমরা প্র্যাকটিক্যালি দেখি। আর এখানে কিছু আইকন দেওয়া আছে সফটওয়্যার। ডাটাবেজে ডাটাকে তথ্যে রূপান্তর করার পদ্ধতিকে ডাটা প্রসেসিং বলে। ডাটা প্রসেসিং এর ধাপ হলো 3টা: ইনপুট, প্রসেসিং, আউটপুট। ইনপুট ধাপে কি কাজ হয়? ইনপুট ধাপে ডাটা কালেকশন করে এন্ট্রি দিতে হয়। প্রসেসিং ধাপে ডাটা বাছাই, শ্রেণীবিন্যাস, সাজানো, বিশ্লেষণ, হিসাব নিকাশ, রিলেশন তৈরি, আপডেটিং, যুক্তিমূলক অর্থাৎ লজিক্যাল ইত্যাদি কাজ করা হয়।
আউটপুট ধাপে ফলাফল উপস্থাপন সংরক্ষণ সহ অন্যান্য কাজ করা হয়। ডাটাবেজে ইনপুট প্রসেসিং আউটপুটের যাবতীয় কাজ, অর্থাৎ ইনপুট প্রসেসিং আউটপুটের যে কাজগুলো হয় এই কাজগুলো পরিচালনা নিয়ন্ত্রণ করাকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে ডিবিএমএস। ডিবিএমএস এর এই সকল কাজ সম্পাদন করার জন্য যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা সেগুলো হলো এমএস এক্সেস, তোমরা প্র্যাকটিক্যালি দেখবা, ওরাকল, MySQL, SQL সার্ভার, SQL লাইট, IBM, DB2, ডিবেজ, প্রক্সপো ইত্যাদি। এখানে আইকন দেওয়া আছে। অর্থাৎ ডাটা বেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এক ধরনের সফটওয়্যারে যে সফটওয়্যার দিয়ে ডাটাবেজের বিভিন্ন ডেটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং ফলাফল উপস্থাপন করার জন্য যাবতীয় কাজ করা লাগে এবং সেই কাজগুলো যাতে সুন্দরভাবে সুচারুরূপে সম্পাদন হয় সেই জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিবিএমএস। অর্থাৎ ডিবিএমএস বা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এক ধরনের সফটওয়্যার সবচেয়ে প্রতিষ্ঠানগুলো যা যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে এমএস এক্সেস, ওরাকল, MySQL, SQL সার্ভার, এই সমস্ত সফটওয়্যারগুলোর নাম কিছু মনে রাখবা পরীক্ষা এমসিকিউর জন্য। আমরা দেখি আজকে কিছু এমসিকিউ প্রশ্ন মূল্যায়ন করি। দেখি আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম ডাটাবেজের মৌলিক উপাদান সেই বিষয় সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে পারি কিনা। ডাটাবেজের মূল ভিত্তি কি? ডাটা টেবিল। এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? ডাটা টেবিল। ডাটাবেজের অসুবিধা হলো ডাটা যখন তখন আপডেট করা যায়, সহজে যে কোনো রেকর্ড খুঁজে বের করা যায়। ডাটাবেজ তৈরির জন্য দক্ষ লোকের প্রয়োজন। তাহলে উত্তর হবে ক। 3 নাম্বার হবে না, কারণ হলো 3 নাম্বার হলো অসুবিধা, এখানে শেষ ডাটাবেজের সুবিধা। আর তোমাদের সিকিউ অংশে আজকে যে আলোচনাগুলো করেছি আশা করি তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে। এখান থেকে তোমাদের সিকিউ পরীক্ষার জ্ঞান প্রয়োগ ও দক্ষতা সবক অংশে আসে। যেমন মনে করো ডাটা ও তথ্য এক নয় ব্যাখ্যা করো, অথবা ডাটাবেজ কি, অথবা আসতে পারে ফরেন কি ও প্রাইমারি কির মধ্যে পার্থক্য কি। আবার উদ্দীপক হিসাবে আসতে পারে, যেমন মনে করো আমরা যে ফিল্ড দেখেছি সেখানে তোমাকে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ডের চিত্রটা তোমার উদ্দীপক হিসাবে ব্যবহার করো। তখন বললো যে উদ্দীপকের টেবিল থেকে কোন ধরনের উদ্দীপকের টেবিল থেকে রেকর্ড খোঁজার জন্য কোন ধরনের কি ফিল্ড ব্যবহার করতে হবে তার ব্যাখ্যা লিখো। তবে তোমাদের কি ফিল্ড সম্পর্কে আরেকটি ভিডিও আমার পাবে, সেখানে বিস্তারিত ফিল্ড সম্পর্কে পাবে। কারণ ডাটাবেজে আমরা যে উপাদানগুলো আলোচনা করেছি সবচেয়ে মৌলিক উপাদান ডাটা টেবিল এবং ফিল্ড সম্পর্কে তোমাকে বিস্তারিত জানলে তথা আজকের উপাদানগুলো ভালো করে যদি তুমি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমার ডাটাবেজের অধ্যায় সম্পূর্ণ অধ্যায় তোমার বুঝতে সুবিধা হবে। আশা করি সবাই আমার ভিডিওটি বারবার দেখবে এবং কোনো সমস্যা হলে তোমরা আমার মেইলে অথবা যেভাবে পারো ফোনে তোমরা জানাবে। আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং ভিডিওটি বারবার দেখবে। সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।